হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলের সকল গল্পগুলো শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনবেন তরুণ অধিকারীর কলমে একটি তাহানা তান্ত্রিক ফ্যান ফিকশন, তাহানা তান্ত্রিক ও নন্দীপুরের নরপিশাচ। শুনতে থাকুন আজকের গল্প। উফ, কি শীত কি শীত, আর পারা যায় না। সবে পৌষ মাসের শুরু হয়েছে, আর কি শীত। ঘরে থাকলে কম্বলের তলায়, আর বাইরে বেরোলে জামা কাপড় পরতে হচ্ছে। সত্যি এবছর বৃষ্টি যেমন হয়েছে, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। কিন্তু মনীষীগণ বলিয়াছে, কর্মই জীবন। তাই শীত পড়লেও কাজ বন্ধ হয় না। শীতের ফলে আজকাল অফিস যেতে ইচ্ছে করে না। সত্যি বলতে কি, শীতকাল এলেই মনটা যেন কেমন করে। পিকনিক, চিড়িয়াখানা, চড়ুই ভাতি আর নানান মেলা, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। এছাড়াও নলেন গুড়, মোয়া, আরো কত রকম খাবার আছে তার ঠিক নেই। বাঙালি চিরকাল ভোজন রসিক, আর আমাদের এই সকালবেলা ঘুম থেকে উঠে তারপর স্নান খাওয়া সেরে অফিসে যাও, জীবন যেন তেতো হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় এইসব জীবন ত্যাগ করে তারানাথ তান্ত্রিকের মতো এই শীতে গায়ে পশমের চাদর দিয়ে গণনা যদি করতাম তাহলে বেশ ভালো হতো। আর চারিমার হাতে তেল, নুন ও লঙ্কা মাখানো মুড়ি, সাথে চা। হ্যাঁ, তারানাথের কথা বলতে মনে পড়ল, প্রায় অনেক দিন হলো তার বাড়ি যাওয়া হয়নি। কেমন আছে কে জানে। এমনিতেই শীত, তার উপর প্রচুর চাপ। ওদিকে কিশোরী বেপাত্তা, তাকেও আসতে দেখছি না। বোধ করি সেও ব্যস্ত। না, আজ তো শুক্রবার, আজ না, রবিবার বরং যাব। সত্যি তারানাথ তান্ত্রিক না থাকলে আমাদের মতো শ্রোতারা গল্পের লোভ সামলাতে পারি না। শীত, গ্রীষ্ম, বর্ষা, তারানাথ ছাড়া আসর জমে না। পরদিন শনিবার দুপুর নাগাদ হাফ ছুটি নিয়ে ফিরছি। গড়ের মাঠের কাছে কিশোরীর সাথে দেখা। সে হেসে আমার দিকে এগিয়ে এলো। কি ব্যাপার হে? তোমার তো পাত্তা নেই, কোথায় ছিলে? আমরা দুজন কিছু তেলে ভাজা কিনে খেতে খেতে পথ চলতে লাগলাম। কিছুক্ষণ কথা হয়, তারপর তাকে তারানাথের কথা বললাম। ইস, একেবারে ভুলে গেছি। কি করব, কাজের চাপ, স্ত্রী শরীর খারাপ, সব মিলিয়ে নাজেহাল জীবন হয়ে গেছে। কাল তো রবিবার, কাল চলো তাহলে। হ্যাঁ, কাল তো ছুটি, যাওয়া যেতেই পারে। ঠিক হলো, কাল সন্ধ্যাবেলা যাওয়া হবে। আমরা ট্রামে চেপে যে যার গন্তব্যে পৌঁছলাম। পরদিন সন্ধ্যাবেলা 7টা নাগাদ কিশোরী আসতেই চাদরখানা চাপিয়ে চললাম তারানাথ দর্শনে। তারানাথকে খুশি করার জন্য আমরা তার প্রিয় সিগারেট, পাসিং শো এবং তেলে ভাজা নিয়ে তারানাথের বাড়ি পৌঁছলাম। কড়া নাড়তেই চারি দরজা খুলে দিল। আমরা বৈঠকখানায় গেলাম। গিয়ে দেখি তারানাথ গায়ে চাদর চাপিয়ে গভীর মনোযোগে বই পড়ছে। আমরা প্রবেশ করতেই সে চোখ তুলে তাকালো, একগাল হেসে বলল, আরে কি ব্যাপার, এসো এসো বসো। তারানাথ হাতের বইটা রেখে ভালো করে বসল। চারিকে হাঁক দিয়ে বলল, একটু চা দিয়ে যাস তো মা। অনেকদিন কাজের চাপে আর আশা হয়ে ওঠে না। তারপর প্রচন্ড শীত, একদম নাজেহাল হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাই। কি করব বলুন, কর্মই জীবন। কাজ না করলে জগৎ সংসার চলবে কি করে? তা ঠিক, কর্ম না করলে হবে না। কাজ ছাড়া এই জগতে আছে কি? কর্মই ধর্ম, বুঝলে? আমরা তাকে খুশি করতে পাসিং শো আর তেলে ভাজার ঠোঙা তুলে দিলাম তার হাতে। তারানাথ পরম তৃপ্তির সাথে মোচার চপে কামড় দিল, বলল, এই শীতকাল এলে মনটা যেন উদাস হয়ে যায়। আগে গ্রামের মেলাতে ঘুরতাম, যাত্রা দেখতাম, নানা খাবার উঠত,
আর এখন কি এই ঘরে পড়ে আছি, চারিদিকে কোলাহল। না, ছোটবেলায় বেশি ভালো ছিল। তা ঠিক, শৈশবের জীবন বড়ই মনোরম ছিল। তবে শীত পড়েছে ঠাকুর মশাই, ঠান্ডায় জমে গেছি, বাইরে যাওয়ার উপায় নেই। যদি একখানা জমাটি গল্প বলেন তো শুনি। তোমরা বারবার ভুল করো হে, গল্প নয়, সত্য কাহিনী। কিছু সময় পর চারি চা ও তেলে ভাজা নিয়ে এলো। ঘরের মধ্যে থাকলেও বাইরে থেকে আসায় দারুণ শীত করছিল, তাই গরম চায়ে চুমুক দিলাম সজোরে। কিছুক্ষণ পর হাতের কাজ শেষ করলাম। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে সুখ টান দিয়ে বলল, এই ঘটনার কথা বেশ মনে পড়ছে বুঝলে, সিগারেটটা না ধরালে ঠিক জমে না। তারানাথ জ্বলন্ত পাসিং শোতে মজ করে টান দিচ্ছে। কিছুক্ষণ পর সিগারেটের শেষ অংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেল মালায় ফেলে বলতে শুরু করলো, সময়টা পৌষের হাড় কাঁপানো শীত। সেবার শীত পড়েছিল বটে, হাড়ের মজ্জা পর্যন্ত জমে যায়। গরম পোশাক গা থেকে নামাতে ইচ্ছে করে না। তা একদিন গিন্নির দেওয়া নুন লঙ্কা মাখানো চাল ভাজা আর গরম পেয়ালায় চায়ে চুমুক দিচ্ছি, এমন সময় দরজায় কড়া নড়ল। তখন রাত 9টা বাজে। শহর হলেও বাইরে যা শীত, তাতে কুকুরগুলো তাদের আস্তানা ছেড়ে আসবে না। তাহলে এলো কে? আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম আমার এক বন্ধু নাম দ্বিজোত্তম এসে হাজির হয়েছে। আমি তাকে খাতির করে ভেতরে বসালাম। দ্বিজোত্তম হলো আমার গুরু ভাই। আগে আমরা তারাপীঠে একজন সাধুর কাছে দীক্ষা নিয়ে কিছুদিন সাধনা করি, তারপর মাঝে মাঝেই আসা যাওয়া করত। কিন্তু আজ আচমকা এসে পড়া বেশ বিস্মিত হয়েছি। কোনো বিপদ টিপদ হলো নাকি আবার? আমি ভেতরে গিন্নিকে চায়ের কথা বলে আবার বৈঠকখানায় বসলাম। বললাম, ব্যাপার কি? এই সময় হঠাৎ কোনো বিপদ হয়েছে নাকি রে? না, ঠিক বিপদ নয়। আসলে আমি একটা কাজে কলকাতায় এসেছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। বেশ করেছিস, আজকে দিনটা এখানে থেকেই যা না। তা থাকলে মন্দ হয় না। ঠিক আছে, থেকে যাব। কিছুক্ষণ পর আমার গিন্নি চা দিয়ে গেল। দ্বিজোত্তম চায়ে চুমুক দিয়ে বলল, আমার আসলে কারণ আছে, তবে একজনের বিশেষ অনুরোধ আছে, আর তার অনুরোধ রাখতে তোর শরণাপন্ন। কে? কার কথা বলছিস? দাঁড়া, চা শেষ করে নি। বাইরে যা ঠান্ডা, উফ, জমে গেছি একেবারে। আমার এক ছোট কাকা, বুঝলি, ওই শম্ভুনাথ মুখুজ্জে, থাকে হচ্ছে নন্দীপুরে, মেদিনীপুর জেলায়। সেখানে বেশ বড় মেলা বসেছে। মেলা এখনও দিন 10 থাকবে, তা আমি ওখানেই যাচ্ছি। গত সপ্তাহে গিয়েছিলাম। তোর নাম করতেই কাকা বলল তোকে একবার নিয়ে যেতে। উনি কি বলবেন, একটা মেলা ঘোরা হবে আর কাকার সাথেও দেখা হবে। কোনো বিপদ হয়নি তো? তা ঠিক জানি না, বুঝলি, মানে ওখানে গেলে জানতে পারবো। কবে তাহলে যাবি? পরশু আমি আসবো, তখন দুজন রওনা দেবো না হয়। তাই হবে। বিশ্বাস কর ভাই, আশা করিনি তুই যাবি। সেই রাতটা দ্বিজোত্তম আমার বাড়িতেই থাকলো। পরদিন সকালে চলে গেল। এর 2 দিন পরে আমি ও দ্বিজোত্তম রওনা দিলাম। গিন্নিকে সঙ্গে নিলাম না, কারণ চারি তখন ছোট। আমি দুপুর নাগাদ হাওড়া থেকে ট্রেন ধরে রওনা দিলাম নন্দীপুর। তবে ট্রেন লেট থাকার জন্য পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। স্টেশনে নেমে গরুর গাড়ি ভাড়া করে যেতে হবে। যখন দ্বিজোত্তমের কাকার বাড়ি পৌঁছালাম, তখন বেশ চাপচাপ অন্ধকার নেমেছে। আমরা যেখান দিয়ে প্রবেশ করেছি সেখানে একটা বিরাট বিস্তীর্ণ মাঠ। মাঠে একটা স্কুল। এই মাঠেই মেলা বসেছে। বেশ অনেকটা জায়গা নিয়েই মেলাটা বসেছে।
গ্রামের কোনো অনুষ্ঠান হলে জানো তো কেমন হয়, কেমন লোকের সমাগম হয়। এখানেও তাই, নানা রকমের জিনিস, নানা রকমের দোকানপাট আর বাচ্চা বুড়ো সবার সমাগম। আমরা মেলা ছাড়িয়ে দুটো বড় পুকুরে মাঝখান দিয়ে একটা রাস্তা ধরে একটা প্রকাণ্ড বাড়ির সামনে আমাদের গাড়ি এসে থামলো। আমরা নামলাম, দ্বিজোত্তম ভাড়া চুকিয়ে দিল, আমরা ভেতরে প্রবেশ করলাম। রাস্তায় থাকতে একটা জটলার শব্দ কানে এলো, বোধহয় অনেক লোক কথা বলছে। আমিও দ্বিজোত্তম সামনে গিয়ে দেখি বাইরের উঠোনে সভা বসেছে। সেখানে অনেকে আছে বটে, কিন্তু কে জমিদার কে সাধারণ লোক কিছুই বোঝা যাচ্ছে না, কারণ সকলেই পরনে ধুতি ও পাঞ্জাবি। কি হলো আবার? কি ব্যাপার কাকাবাবু, মানে কিছু বিলম্ব হয়েছে নাকি? একজন ভদ্রলোক বয়স 60-এর কাছাকাছি হবে, সে তক্তাপোষে বসে বাকিদের সব বলছে। তার পরনে বেগুনি রঙের পাঞ্জাবি ও সাদা ধুতি। আন্দাজে বুঝলাম সে শম্ভুনাথ মুখুজ্জে। দ্বিজোত্তমের কথায় ভদ্রলোক মুখ তুলে চাইল, তারপর বলল, আরে দ্বিজোত্তম যে, আয় আয় এখানে বস। সঙ্গে উনি কে? উনি তারানাথ চক্রবর্তী, আমার বিশেষ বন্ধু, এবং যার কথা আপনাকে বলেছিলাম। আপনি তাহলে তারানাথ তান্ত্রিক? কি সৌভাগ্য আমার। আপনারা ভেতরে যান, আমি আসছি। ওরে দ্বিজোত্তম, উনাকে নিয়ে ভেতরে যা, আমি কাজ ছেড়েই আসছি। আমরা দুজনে ভেতরে গেলাম। মেলা উপলক্ষে জমিদার বাড়িতে অনেক লোক এসেছে, একেবারে বনেদি পরিবার যাকে বলে। আমরা বাড়ির ভেতরে যেতেই আমার ও দ্বিজোত্তমের পা ধুয়ে দিল। আমি আপত্তি করছিলাম, কিন্তু দ্বিজোত্তম বলল এটা নাকি এ বাড়ির প্রথা, বাইরের কোনো লোক এলে পা ধুয়ে দেয়। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল ওপরের ঘরে। বাড়ির ভেতরটা বেশ পুরনো দেশি ও বিলেতি পণ্য দিয়ে সাজানো। দেওয়ালে তৈলচিত্র, নানান ছবি, কারুকার্য যা আছে সে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দ্বিজোত্তম আর আমি দোতলায় চলে গেলাম। আমরা নাকি আসবো জেনেই স্বয়ং জমিদার আমাদের জন্য আলাদা করে পরিপাট্যে করে রেখেছে এবং আমাদের সঙ্গে একজন চাকরকে জুড়ে দিয়েছে। আমাদের কোনো কিছু দরকার হলে আমি হাত পা ছড়িয়ে আরাম করতে বসলাম। চাকরটা বলল, কে বাবু, চা দি? হ্যাঁ, দিয়ে যাও। আচ্ছা, তুই বিশ্রাম কর, আমি একটু আসছি, বুঝলি? বলেই সে চলে গেল। ঘরটা বেশ বড়, দুদিকে দুটো খাট আছে এবং তার চাদর, বালিশ, এমনকি মশারি সব রয়েছে। মাথার দিকে বড় বড় জানলা, যেগুলো মেঝের সাথে লাগোয়া। যে কোনো কলকাতার সাহেব বা কলকাতাবাসী জমিদারকে টেক্কা দিতে পারবে। কিছু সময় পরে থাকার পর চাকর চা আর সাথে পাঁপড় ভাজা নিয়ে এলো। এখানে দারুণ শীত পড়েছে, তাছাড়া রাস্তায় এতটা পথ এসে বেশ ক্লান্ত লাগছিল। গরম চায়ে চুমুক দিতেই সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। যখন প্রায় খাওয়া শেষ, তখনই একটা হই হই শব্দে চমকে উঠলাম। গ্রামের দিকে বেশ নির্জন, তাই কেউ সামান্য ডাকলেও শোনা যায়। আমি নিচে এলাম, দেখলাম উঠোনে বেশ ভিড় জমেছে। আমি সামনে গেলাম, দ্বিজোত্তমকে বললাম, কি হয়েছে রে? কারোর কোনো বিপদ হলো নাকি? আর বলিস না, আমাদের ওই বাড়ির একজন পুকুরে কি করতে গিয়েছিল, সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তাকে খুঁজতে গিয়েছিল এই রঘু। কে যেন ওর পেছন থেকে গলা টিপে ধরেছিল, তারপর সে কোনো রকমে ফিরে আসে। আমি দেখলাম রঘু বলে ছেলেটা মেঝেতে বসে। ভয়ে তার চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, বারবার নিঃশ্বাস ফেলছে। দাঁড়া, আমি দেখছি। আমি তার সামনে গিয়ে মাথায় হাত রাখলাম, দেখলাম রঘু আস্তে আস্তে ঝিমিয়ে আসছে
বললাম, যাও, একে শুইয়ে দাও। কয়েকজন ধরাধরি করে তাকে ভেতরে নিয়ে গেল। এবার বুঝতে পারলাম আসল রহস্য কি। জমিদার শম্ভুনাথ মুখুজ্জে আমাকে বিনা কারণে স্মরণ করেনি। নিশ্চয়ই কোনো রহস্যের ঘোর সংকট। আমরা যে যার ঘরে চলে গেলাম। রাতে যখন খাওয়া দাওয়া করছি তখনও শম্ভুবাবুকে দেখতে পেলাম না। যখন আমি আর দ্বিজোত্তম শোবার উপক্রম করছি, এমন সময় শম্ভুনাথ মুখুজ্জে এলেন। এই যে ঠাকুরমশাই, আমি খুবই দুঃখিত। কি কাণ্ড বলুন! আপনি আমার বাড়িতে প্রথম এলেন, অথচ আমি আপনাকে দেখার সুযোগই পাচ্ছি না। কিছু মনে করবেন না, ভুল ত্রুটি মার্জনা করবেন ঠাকুরমশাই। না না, এমন করে বলবেন না। আপনি আমার পিতৃতুল্য, এমনভাবে বলবেন না। তাছাড়া আপনি যা সমস্যায় পড়েছেন তার সমাধান একদিন হবে। ভদ্রলোক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, তারপর সামান্য হেসে চলে গেল। আমরা নিদ্রামগ্ন হলাম। পরদিন সকালে নিম ডাল দিয়ে দাঁতন করতে করতে একটা বাঁশঝাড়ের দিকে এগোচ্ছি। এমন সময় একজন লোককে চোখে পড়ল। এখনো কিছুটা অন্ধকার রয়েছে, তাছাড়া এত সকালে ওই লোকটা কে? সে আমার দিকে একটু তফাতে দাঁড়িয়ে আমার দিকে পিছন ফিরে কিছু করছিল। কিছু সময় পর দাঁড়ালো, তারপর ওদিকে দিয়ে ঘুরে নিজের বাড়ি চলে গেল। আমি কৌতূহল বশত সেদিকেই গেলাম, আর চোখে বলল একটা অদ্ভুত জিনিস। লোকটা মাটিতে টক দই আর মাসকলাই দিয়ে তার উপর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তার চারপাশে আবার সিঁদুর ও জবা ফুল। আমার বুকটা ছাত করে উঠল। এ যে কোনো টোনা করছে, কিন্তু কার নামে? এগুলো হলো নিম্ন শ্রেণীর তন্ত্র। এই টোনা করে অনেক দিনের পুরনো আত্মাকে জাগানো যায়, আবার জাগানো আত্মা দিয়ে পরের ক্ষতিও করা যায়। ওই লোকটা নিশ্চয়ই কিছু জানে, কিন্তু ওর এই সমস্ত কর্মের কারণ কি? আমি আর না ভেবে পুকুরে জলে হাত মুখ ধুয়ে চলে এলাম, কিন্তু মনের মধ্যে একটা খচখচ রয়েই গেল। পরে বেলা হলে রাজবাড়িতে অনেকের আগমন হলো। তারা অনেকে বাড়িতে কাজ করে। আমি উঠোনে বসে চা খাচ্ছি। দ্বিজোত্তম বলল, চল, জলখাবারের ব্যবস্থা হয়েছে বৈঠকখানায়। বৈঠকখানায় গিয়ে দেখি বিপুল আয়োজন। চিড়ে দিয়ে নারকেল, মর্তমান কলা, দুধ আর নাড়ু। বেশ তৃপ্তির সাথে আহার করলাম। যখন কাঁসার থালায় হাত ধুচ্ছি, এমন সময় একজন চাকর বলল, শম্ভুনাথ মুখুজ্জে আমাকে ডেকে পাঠিয়েছে তার দফতরে। আমরা হাতের কাজ সেরে চললাম দফতরের ওই পুকুরের সামনে। আমরা সামনে যেতেই ওপারে আবার সেই সকালে দেখা লোকটাকে চোখে পড়ল। পুকুরে নেমে চোখ মুখে জল দিচ্ছিল। আমার সাথে চোখাচোখি হতেই ভ্রু কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সে চলে গেল। লোকটা কে রে, চিনিস? হ্যাঁ, চিনব না কেন? ও হলো সূর্য। ওর বাবা আগে এই বাড়িতে পুজো করত। এখন ওরা কেউ পুজো করে না, চাষবাস করে আর হাটে দশকর্মার দোকান চালায়, আর একটু পাগলাটে ধরনের স্বভাব আছে। আমরা দফতরে বসলাম। শম্ভুনাথ মুখুজ্জে আমাদের হেসে বললেন, আসুন আসুন, গতকাল নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আলাপ হয়নি। আজ সময় আছে। আলাপের কি আছে? পৃথিবীতে সবাই আমরা পথিক, সবার যোগাযোগ করিয়ে দেয় স্বয়ং ভগবান। তাছাড়া আপনি দ্বিজোত্তমের কাকা বাবু, মানে তো আমারও কাকা। এবার বলুন তো, কি সমস্যায় গতকাল থেকে আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে? আর কি বলবো ঠাকুরমশাই, আমাদের বংশের এক অভিশাপের জন্য আমরা এক বিপদের সম্মুখীন। কি যে হবে কে জানে। আহা, সংকোচ করবেন না, আপনি বলুন। শুনুন তবে, আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। তখন আমার বয়স 20 বছর।
তখন অল্প বয়স হলেও বেশ কিছু জিনিসের প্রতি জানার আগ্রহ ছিল। সে যাই হোক, আমার পড়াশোনার শেষ হতেই বাবা ব্যবসার কাজে লাগিয়ে দিলেন। আমার বাবা ধার্মিক ও সৎ মানুষ। বাবা বুঝতেন অল্প বয়সে ছেলে মেয়েদের মানুষ করতে না পারলে তারা গোল্লায় যায়। সে যাই হোক, বাবা আমাকে হাটে দোকান করে দিয়ে এবং কিছু জমি জমা দিয়ে কাছারি বাড়ির দায়িত্ব নিলেন। গ্রামের সকল প্রজারা আসে সমস্যা নিয়ে, বাবা তার সাধ্য মতন সমাধান করত। তো বেশ চলছিল জানেন, কিন্তু কিন্তু অসময়ে কাল ঘনিয়ে এলো। একটা কালো ঝড় ধেয়ে এলো এই পরিবারের দিকে। বাবা প্রজা দরদি এবং রাস্তায় কোনো ভিক্ষুক দেখলে তাকে বাড়িতে ডেকে এনে আহার করাতো এবং বস্ত্র দান করত। তা একদিন সময়টা দুপুর হবে, বাবা, নায়েব কাকা ও আমাদের একজন চাকর তারা কাছারি বাড়ি থেকে ফিরছিল। আগে আমাদের গ্রামে একটা বট গাছ ছিল, সেটা এখন আর নেই। সেই বট গাছের সামনে একজন ওঝা ও তার ছেলে বসেছিল। তারা বড় গরিব, তার বউ মারা গিয়েছে, গ্রামের লোকেরা তাদের তাড়িয়ে দিয়েছে, তাই এখন ভিক্ষা করেই দিন কাটায়। বাবা তাদের করুণ অবস্থা দেখে দয়া হলো এবং তাদের সঙ্গে করে নিয়ে বাবা আমাদের বাড়িতে চলে এলেন। আমাদের বাড়িতে থাকার অভাব ছিল না, তাই বাবা তাকে ভাড়ার ঘরে থাকার ব্যবস্থা করে দেন। আপনি ভাড়ার ঘর মানে জানেন তো? হ্যাঁ, জানি গ্রামের কোনো অনুষ্ঠান হলে ভাড়ার ঘরে তেল, মশলা ও অন্যান্য সামগ্রী রাখা হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। বাবা দুদিনের মধ্যে ঘর পরিষ্কার করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়। ওঝারা বেশ খুশি। ওঝার নাম ছিল বিশ্বনাথ, তাকে সবাই বিশু ওঝা বলে ডাকত। বিশু ওঝা লোকটা বেশ ভালো, সবার সাথে ভালো কথা বলে, কিন্তু তার ছেলেটি মোটেও ভালো ছিল না, কেবলই দুষ্কর্ম করে বেড়াতো। স্বভাব চরিত্র ভালো ছিল না, বুঝলেন। তাকে পাঠশালায় ভর্তি করা হয়েছিল বটে, কিন্তু সেখানে সে গুরুমশাইকে ধরেও মারধর করে। দিন দিন শঙ্করের উপদ্রব বাড়ছিল, মানে বিশু ওঝার ছেলের। বিশু ওঝা চোখের জল ফেলে আর বাবাকে তার ছেলের অপকর্মের কথা বলে। কি যে করবো বাবু, ওর জন্য শেষে না আমাকে মরতে হয়। এখানে এসে যে কি ভূতে চেপেছে কে জানে। আহা, এত ভেঙে পড়লে চলবে কেন বলো তো? হ্যাঁ, তোমার ছেলেকে একটু বুঝিয়ে বলো না। আত্মহত্যা করা মহা পাপ বিশু, তুমি একবার চেষ্টা করে দেখো না, তারপর যা হবার তা হবে। বিশু ওঝা তার ছেলেকে অনেক বুঝিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ফল হয়েছিল বিপরীত। পিতা পুত্রের ভয়ানক ঝগড়া হয় এবং বিশু ওঝা গলায় দড়ি দেয়। এতে শঙ্করের কোনো পরিবর্তন তো হলো না, পিতা গত হবার পরপরই সে ধর্মের ষাঁড় হয়ে উঠল। কাউকে মানে না, নিজের খেয়াল খুশি মতন কাজ করে। মাঝে মাঝে বনে জঙ্গলে ঘোরে, সাধু সন্ত কাপালিকদের সঙ্গে থাকে, নেশা ভান করে। আমার বাবা কিছু বলার সাহস পেত না, কিছু বলতে গেলেই তো গালিগালাজ করে, আর মাঝে মধ্যে মরা বিড়াল, সাপ, খরগোশ এইসব নিয়ে আসে আর সাধনা করে। বাবা ওকে প্রায় অনুসরণ করত। একদিন রাতে যখন খাওয়া দাওয়া সেরে উঠোনে হাত ধুচ্ছে, তখন খেয়াল পড়ল শঙ্করের ঘরে যজ্ঞ হচ্ছে। বাবা হাতের কাজ সেরে চুপি চুপি গিয়ে ওর বাড়ির জানলায় চোখ রাখল আর দেখল এক ভয়ানক দৃশ্য, বুঝলেন। শঙ্কর যজ্ঞ করছে আর সেই যজ্ঞের মধ্যে মরা সাপের মাথা আর খরগোশের মাথা আগুনের মধ্যে দিচ্ছে। বাবা বেশিক্ষণ সেই দৃশ্য দেখতে পারল না, ফলে বেহুশ হয়ে পড়ল। পরে জ্ঞান ফিরলে বাবা চোখে যা যা দেখেছিল তা আমাদের বলল। শুনে তো আমরা প্রায় অবাক।
বাবা ঠিক করলো ওকে গ্রাম ছাড়া করবে, কারণ ওর মতন পাপীকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে নরকে পরিণত করবে ওই গ্রামকে। বাবা যতদিনে সুস্থ হয়ে উঠল ততদিনে জল অনেক দূর গড়িয়েছে। ওদিকে আমাদের গ্রামের এক চাষির ছেলে কয়েকদিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও লাভ হয়নি। ঠিক 7 দিন পর তার কাটা মস্তক পাওয়া গেল বাগানে। শরীরটা পাওয়া যায়নি। একদিন সকালবেলা পচা গন্ধ নাকে এলো, আর সেটা আসছে শঙ্করের ওই ঘর থেকে। শঙ্কর তখন বাড়ি ছিল না, কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল। বাবা সুযোগ বুঝে শঙ্করের ঘরে তালা ভাঙল আর দেখলো চাষির ছেলের মুন্ড কাটা দেহটা। শরীরে তার পোকা ধরতে শুরু করেছে। বাবা সহ্য করতে না পেরে তার ঘর ভেঙে দিল এবং ঘরে যা যা কালা জাদুর সামগ্রী ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলল। এর কয়েকদিন পর শঙ্কর ফিরে এলো, আর ফিরে এসেই তার ভগ্ন বাড়িটা দেখে ক্ষিপ্ত হয়ে গেল। বদ্ধ উন্মাদের মতন সে চেঁচাতে লাগলো। তার চিৎকারে আমরা বেরিয়ে এলাম। সে জানতো এ কাজ বাবাই করেছে। সে বাবাকে জিজ্ঞেস করলো, আমার ঘর কে ভেঙেছে? আমি ভেঙেছি। কেন? কারণ তোর মতো পাপীর জায়গায় এমন মন্দিরে নয়। দূর হয়ে যা আমার বাড়ি থেকে, নরাধম, যা। আচ্ছা, এত বড় অপমান! তুমি আমার ঘর ভেঙেছো তাতে আপত্তি নেই, কিন্তু তুমি আমার ঘরের সাথে সাথে আমার সাধনার জিনিসপত্র নষ্ট করে দিয়েছো। ঠিক আছে, আমিও তোমাকে ছাড়বো না। তোমার এমন অবস্থা করব যে মরণ কাল পর্যন্ত স্মরণ করবে। যাক, আপদ গেছে। এই, তোমরা যে যার কাজে যাও। এরপর 3 মাস কাটলো, কোনো গোলমাল নয়। সেই যা ঘর ছেড়েছে, দ্বিতীয়বার এই মাটিতে সে পদার্পণ করেনি। শঙ্করের বাড়িটা ভেঙে সেখানে তুলসী গাছ লাগানো হয়েছে। তবে কানাঘুষোয় শুনি গ্রামের বেশ কিছু জায়গায় নাকি সে এখনো ঘুরে বেড়ায়। আমাদের আর কোনো বিপদ হয়নি, তবে 6 মাস পরপরই আমাদের বাড়ি জুড়ে নানান অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। কেমন অলৌকিক? প্রথমে মারা গেল আমাদের বাড়ির একটি পোষ্য কুকুর রানী। রানী বেশ তাগড়াই চেহারার কুকুর ছিল। তার ভয়ে বাড়ির লোক ছাড়া বাইরের কেউ আসতেই পারত না। শঙ্কর চলে যাবার পর বাবা একজনের থেকে রানীকে কেনে। রানী সেদিন সন্ধেবেলা হঠাৎই বাইরে আসে। তারপর তাকে আর পাওয়া যায়নি। সারা রাত খোঁজার পরও তাকে পাওয়া গেল না। পরের দিন ভোরে চাকর রঘুর কান্নাকাটি শুনে আমাদের সবার ঘুম ভেঙে যায়। ব্যাপার কি? এত ভোরে কি হলো? আমরা ঘুমন্ত চোখে উঠানে এলাম আর দেখলাম এক নারকীয় দৃশ্য। আমাদের পোষ্য কুকুর রানী মারা গেছে। তার মস্তক ছিন্ন আর সারা শরীরে কোপানোর দাগ, যেন কোনো জাত শত্রু তাকে এরকম নির্মমভাবে মেরেছে। মরদেহর পাশে চাকর রঘু বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। বাবা কিছুক্ষণ স্তম্ভিত থাকার পর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। সবার চোখে জল। কেউ এতটা নির্মম হতে পারে? একটা অবলা জীবকে এইভাবে হত্যা করতে পারে? বাবাকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হলো। এরপর রঘু চাকরটা মারা গেল। তার 7 কুলে কেউ নেই, বাবার কাছেই মানুষ। আমাদের বাড়িতে সব সময়। গতকাল তার শরীর ভালো ছিল না, তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু পরদিন সকালে সে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। যদিও তা একেবারেই অসম্ভব। আমাদের বাগানে তখন একটা বড় সড়ো আম গাছ ছিল, সেটা এখন আর নেই। সেই আম গাছে গলায় দড়ি দিয়েছে রঘু। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু পরে তার শরীরটা দেখে বুঝলাম তাকে কেউ মেরেছে।
শরীরে একাধিক কোপানোর দাগ, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, জিভটা বেরিয়ে এসেছে। সে এক বিভৎস কাণ্ড। আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না। এমনিতে অল্প বয়স, তারপর ওসব সহ্য হতো না আমার। আমি বাড়ি চলে এলাম। দীর্ঘ 7 দিন জ্বরে ভুগেছি। খেতে পারতাম না, শুধু বমি হতো, তার সাথে ধুম জ্বর। এইরকম আতঙ্কে থাকতাম। অনেকে বলা কওয়া করত এই কাজ ওই শঙ্করের। যাবার আগে যে সে অভিশাপ দিয়েছিল তার ফল হাতে নাতে ভোগ করছি আমরা। বাড়ির লোকের সেবা শুশ্রূষা তো ঠিক হলাম, কিন্তু তাও ভয়টা কিছুতেই গেল না। শুধু মনে হতো রঘুর আত্মা আমাদের পেছন পেছন ঘুরত। তারপর এক ওঝার পরামর্শে মাদুলি তাবিজ করে দেয়, তা ধারণ করি আমরা। একদিন বাড়িতে বসে আছি, তখন দোকান যাই না, সুস্থ হলেও শরীর কিঞ্চিত দুর্বল। একজন কর্মচারী বাবাকে চুপি চুপি বলল রঘুর আত্মাকে নাকি দেখা যায়, গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বাবা সব শুনে শঙ্করের খোঁজ লাগাতে বললেন। 2 দিনের মধ্যে খোঁজ খবর লাগিয়ে বের করা হলো শঙ্করকে। বেটা নদীর পাড়ে একটা দোলমার ঘর করে সেখানে সাধনা করছে। বাবা খবর পেয়ে সেখানে হাজির হলো। তখন শঙ্কর নদী থেকে কলা পাতায় জল নিয়ে আসছিল। হঠাৎ কয়েকজনকে দেখে সে থমকে গেল। রাগে তার চোখ জল করছে, শরীরে ফেটে পড়ছে ক্রোধ, ঘৃণা। শঙ্কর পাড়ে উঠে দাঁড়িয়ে এসে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন? তোমার বিচার করতে এসেছি। আর কত লোকের প্রাণ নেবে? প্রাণ নিলাম কই কর্তা, আমি শুধু আমার প্রতি অবিচারের শাস্তি দিলাম। তবে এখনো অনেকে বাকি আছে, তার মধ্যে আপনিও। এইসব লোক দিয়ে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি এখন অপারগ। আমাকে মারা তো দূর, গায়ে হাত দিতে কেউ পারবে না। তাই নাকি? এই হরেন, যা ওটাকে মেরে ফেল। হরেন যেই লাঠি নিয়ে এগিয়ে গেল, অমনি একটা জোড়া কালো সাপ ফনা তুলে পথ আটকে রইল। সে আর এগোতে পারল না। যান, ফিরে যান, আপনার সহিত পরে দেখা করব। বাবা মনে মনে রেগে ফিরে এলেন। শঙ্কর কিনা বাবাকে অপমান করলো, তাকে হুমকি দিল। বাবা কিছুতেই সহ্য করলেন না। সেই রাতে শঙ্করকে মেরে ফেলা হলো। শঙ্কর রাতে নদীর পাড়ে গিয়েছিল, তখন সুযোগ বুঝে কয়েকজন লেঠেল গণপ্রহার করে তাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেয়। তারপর আর তাকে দেখা যায়নি। এরপর আমার বাবা মারা গেলেন। খুব কষ্ট পেয়ে অজানা রোগে ভুগে মারা গেলেন। আমি বাবার শ্রাদ্ধ কাজ করলাম। তারপর আমার বিয়ে হলো, আমার পুত্র সন্তান হলো। বছর 10 নির্বিঘ্নে কেটে গেল। তারপর 10 বছর শঙ্করের আত্মা জেগে উঠল। প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু পরে চাক্ষুষ দেখেছি। একবার জানেন, রাত্রিবেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে উঠেছিলাম। দেখলাম উঠানে কেউ যেন বসে আছে। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে ওখানে? আপনি কি বলবো ঠাকুর মশাই? সে ব্যক্তি বসে থাকাতেই শুধু শরীরটা সামনে রেখে মুন্ডটা সামনে ফেরালো। সে বিকৃতি আমার মাথা ভোঁ করছে। সে বিকৃতি মুখশ্রী আমার দিকে তাকিয়ে খলখল করে হাসছে আর বলছে, তোরা সবাই মরবি, আমি ফিরে এসেছি, কাউকে ছাড়বো না। তার হাসিতে আমার মাথা ঝনঝন করতে লাগলো। ফলে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তারপর শুনি ওই জঙ্গলে তার আস্তানা। মাঝে মানুষ হত্যা করত। কারো পেট চেরা বা কারো চোখ দুটো নেই, কিংবা কারো বুকের কলিজা বেরিয়ে এসেছে। আমি এক ওঝার পরামর্শে তার সৎকারের ব্যবস্থা করি, মানে তাকে দমন করার ব্যবস্থা করলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না।
ওঝা বলেছিল যে সে সব করতে পারবে না। আমরা চিন্তায় পড়েছিলাম। তারপর অনেক ভেবেচিন্তে উপায় করা গেল যে ওই আত্মাকে যদি কোনো গাছে বেঁধে রাখা যায় তাহলে কিছুটা উৎপাত কমতে পারে। আমরা ওঝার কথায় সায় দিলাম, বুঝলেন। সে অনেক ক্রিয়াকর্ম করে তাকে পাকুড় গাছে স্থানান্তর করা হলো। তারপর আর কোনো উপদ্রব হয়নি। বছর 20 নিশ্চিন্তে কেটে গেল। এই মাস 3 আগে থেকে আবার উপদ্রব শুরু হয়েছে। কেউ শঙ্করের আত্মাকে আবার জাগিয়ে তুলেছে, কিন্তু কে করেছে তা জানি না। গ্রামের লোকেরা বেশ চিন্তায় আছে। কখনো কারো আধখেকো শরীর পড়ে থাকে, আবার কখনো কাউকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। কি করব মাথায় আসছিল না। তারপর একদিন দ্বিজোত্তমের মুখে আপনার কথা শুনি। মনে একবার বলে দেখি যে যা হবার হবে। এবার আপনি বলুন ঠাকুর মশাই। আমাকে কয়েকদিন এখানে থাকতে হবে, না হলে এই রহস্যের সমাধান করতে আমি পারবো না। বুঝতে পারছি আপনারা জটিল সমস্যা ও এরকম বিপদে আছেন। আগে সমস্ত কিছু গুছিয়ে তারপর কাজ শুরু করব। সে করুন, আমার আপত্তি নেই, কিন্তু বাইরে গেলে সাবধানে যাবেন। অচেনা জায়গা তো। সে নিয়ে ভাবতে হবে না। তখন দুপুর বেশ হয়েছে, খিদেও পেয়েছে খুব, তাই দেরি না করে স্নান করতে গেলাম। পুকুরে স্নান করছি, আবার সেই ছেলেটাকে দেখলাম। স্নান করছে আর বারবার আমার দিকে দেখছে। আমি ভালো করে স্নান করে চলে এলাম। দুপুরের আয়োজন ভালো হয়েছে। সরু চালের ভাত, সোনামুখী ডাল, শুক্তো, 3 রকমের মাছ আর 5 রকমের ভাজা ও সাথে পায়েস। আমি পরিতৃপ্তির সাথে খাচ্ছি। তোমরা তো জানো আমি ভোজন রসিক। আমার সাথে শম্ভুনাথ ও দ্বিজোত্তম আসন গ্রহণ করলো। খেতে খেতে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই সূর্য বলে ছেলেটিকে? ও আমাদের কুলপুরোহিত স্বর্গীয় সনাতন চক্রবর্তীর একমাত্র ছেলে। নাম সূর্য। সনাতন এখন আর বেঁচে নেই। বউটা অকালে মারা গেল। সনাতন যখন প্রথম গ্রামে আসে তখন আমি ওকে ওইখানে ঘর তৈরি করে দিই। সনাতন যে পুজো করত শুধু তাই নয়, ইতিহাস, শাস্ত্র, দর্শন এবং কুষ্ঠি বিচারেও সে পারদর্শী ছিল। এমনকি মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চালন কিংবা আয়না ভরণ ইত্যাদি সে করতে পারত। কিন্তু হঠাৎই সে মারা যায়। আমার বিশ্বাস কোনো চেনা লোক মেরেছে ওকে ওই তন্ত্রের মাধ্যমে। সেটা কি করে বুঝলেন? কারণ তার মৃত্যু হয়েছিল জলে পড়ে, অথচ নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। জীব আড়ষ্ট হয়ে গিয়েছিল, তবে পিতার ধারে কাছেও আসতে পারেনি। এখন ওই হাটে একটা দোকান চালায়, সেটাও আমিই দিয়েছি। সেদিকে ঘুরে আর এদিক সেদিকে ঘুরে বেড়ায়। স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। আমাদের খাওয়া শেষ, থালায় একটু জল ঢেলে উঠে পড়লাম। সেদিন সন্ধ্যায় মেলায় গেলাম। শম্ভুনাথ মুখুজ্জে নিজে গেলেন আমাদের সাথে। বেশ মেলা, নানান জিনিস, নানান লোক এসেছে, তার মধ্যে দোকানও। প্রায় ঘন্টাখানেক থেকে পুতুল নাচ দেখে বাড়ি ফিরলাম। রাতে ঘুমটা ভালো হলো না। বারবার চোখের সামনে অদ্ভুত ও অবিশ্বাস্য দৃশ্য ভেসে উঠছে। ভোরের দিকে যদিও বা ঘুম এলো, তখনও একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। একজন কাপালি খড়গ হাতে আমায় মারতে উদ্যত হয়েছে। আমি হাড়ি কাটে বলির পাঠার মতো মাথা দিয়েছি। আমার 2 হাত পেছনে বাঁধা। কাপালিক জয়মা বলে 2 হাতে খড়গ তুলে আমায় মারতে যাবে, অমনি স্বপ্নটা ভেঙে গেল। উঠে বসলাম। সবে ভোর হয়েছে। সত্যি কি দুঃস্বপ্ন ছিল? আমি বিছানা ছেড়ে চোখ মুখে জল দিলাম। দেখলাম
দ্বিজোত্তম উঠে পড়েছে। আমরা দুজনে নিম ডাল দিয়ে দাঁতন করতে করতে বেরোতে লাগলাম। বেলার দিকে যখন ফিরলাম তখন রাজবাড়িতে কাজ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ দাওয়ায় বসে থাকার পরে চা এলো। এমন সময় শম্ভুনাথ মুখুজ্জে কোথাও বেরোচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় চললেন? দফতরে যাচ্ছি। কিছু দরকার ছিল কি? দরকার বলতে আমি একটু এই জঙ্গলে যেতাম, কারণ গাছটা একবার চাক্ষুষ দেখা দরকার। না না, আপনাকে একা বিপদের মধ্যে তো ছেড়ে দিতে পারি না। না, আমি একা যাব না, দ্বিজোত্তম যাবে। পারলে একজনকে দিয়ে দিন, কারণ ওখানে না গেলে রহস্যের সমাধান হবে না। শম্ভুনাথ আর আপত্তি করল না। সে একজন ভদ্রলোককে ডেকে পাঠালো। আমাদের সঙ্গে তিনি জুড়ে দিলেন তাকে। আমরা সামান্য জলযোগ করে রওনা দিলাম। নন্দীপুরে নাকি ওই একটাই ঘন ও বড় জঙ্গল। অনেকে জঙ্গলে যায় না, বলে সবাই নাকি ভয় পায়। বেশ অনেকটা আসার পর একটা নদী পড়ল, আর নদীর পার ঘেঁষে সেই ঘন জঙ্গল, তারপর শ্মশান। বেশ ঝোপঝাড় পরিপূর্ণ। আমি চারপাশটা তাকালাম। সামনে একটা দোকান ছাড়া আর কিছু চোখে পড়ল না। আমি জঙ্গলের দিকে এগুতে যাব এমন সময় বিনয়, অর্থাৎ আমাদের সাথে যে এসেছিল, সে আমাকে বাধা দিয়ে বলল, বাবু সাবধান, ওদিকে ওদিকে যাবেন না। চিন্তা নেই, কিছু হবে না। আমি ও দ্বিজোত্তম দুজনেই জঙ্গলে ঢুকতেই সামনে একটা বিশাল আকারে পাকুড় গাছ পড়ল। আমি গাছটাকে আপাদমস্তক দেখলাম। আশেপাশে যত গাছগাছালি আছে তাদের থেকে এটা অন্যরকম। মাটির ঢিপি উঁচুতে গাছ, ডালপালা বেশ বড়, সারা গাছে লাল সুতো বাঁধা। গাছটা ভারী অদ্ভুত দেখলে গা ছমছম করে। এসব কথা ভাবছি, হঠাৎই একটা শীতল বাতাসে গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছের ডালপালাগুলো সেই বাতাসে তুলে উঠতে লাগলো, আর কেউ যেন খসখসে গলায় আমার কানের সামনে বলছে, ফিরে যা, এখনো সময় আছে, ফিরে যা, প্রাণে মরবি। আমি মধুসুন্দরী দেবীর ধ্যান করতে লাগলাম। ফিরে চল, গতি ভালো ঠেকছে না রে তারানাথ। ওর অস্ত্রই ওকে ঘায়েল করব। আমার নাম তারানাথ, তারানাথ তান্ত্রিক। চল এবার। আমরা চলে এলাম। এরপরে দুপুরে খাওয়া সেরে দিবানিদ্রা দিয়ে বিকেলে গ্রামটা ঘুরে বেরোলাম। যদিও কাউকে সঙ্গী করলাম না, কারণ একটা অন্য কাজ আছে। ঘুরতে ঘুরতেই অনেকটা চলে এসেছি সেই জঙ্গলটার কাছে। আমি চারপাশ দেখে একটু ভেতরে চোখ রাখলাম, কারণ সকালে এসে আমি একটা জিনিস দেখে ফেলেছি। সেটা সত্য কিনা যাচাই করতে হবে। আমি নিঃশব্দে সেই জঙ্গলের ভেতর প্রবেশ করলাম। ঝোপঝাড় সরিয়ে আসতে একটা পরিষ্কার জায়গাতে একটা তোলামার ঘর চোখে পড়ল। বাপরে, ভারী আশ্চর্য হয়েছি। যে জঙ্গলে নাকি মানুষ আসে না, সেখানে আবার সাজানো ঘর। কেউ সংসার করছে নাকি? আমি চুপিসারে সেখানে গেলাম। জায়গাটা বেশ পরিষ্কার। উঠানে উনুন ও নারকেল দড়ি বাঁধানো খাট আছে। আমি ঘরের পেছনে গেলাম। কাঁধের যেন কথোপকথন ভেসে আসছে। একটা গলা আমার চেনা লাগলো, ওটা সূর্যের গলা। আরেকটা ফ্যাসফ্যাসে গলা কার? আমি তাদের কথা আড়ি বেঁধে শুনতে থাকলাম। তোর কাজে আমি খুব খুশি। এবার ওই হারামজাদা শম্ভুনাথকে উচিত শিক্ষা দিয়েছি। আমার মুখের ওপর না বলে, কত আশা নিয়ে গিয়েছিলাম ওর ভাইজিকে বিয়ে করব বলে, সবার সামনে আমায় অপমান করলো। আমিও এর শেষ দেখে ছাড়ব। আমার নাম সূর্য। ওর বাবা আমাকে মেরেছে,
আমি ওকে মেরে প্রতিশোধ নেব, বংশ নির্বংশ করে দেব, কাউকে কাউকে বাতি দিতে রাখবো না। সে হবে, চিন্তা নেই। তার আগে আমার কাজটা হয়ে যাক, তারপর তুমি যা খুশি করো। কিন্তু সাবধান, ওদের ঘরে একজন তান্ত্রিক উঠেছে, নাম তারানাথ। ব্যাটার নাকি অনেক ক্ষমতা, তাই যা করবে সাবধানে করবে, আর নিজেও একটু সাবধানে থাকবে। অজান্তে এমন কিছু করো না যাতে আমাদের সমস্যা হয়। আপনি আপনি কিছু ভাববেন না প্রভু, সব কটার ব্যবস্থা আমি করব। বাহ, এই তো চাই। এই নাও, আজ এই দিয়েই তোমার ক্ষুধা মেটাও। বেশি কিছু আয়োজন করতে পারিনি, ছাগলের মাথা পেয়েছি। ব্যাস এই পর্যন্ত। তারপর একটা খচখচ শব্দ। আন্দাজ করলাম ছাগলের মুন্ডুটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে শয়তানটা। তখন ঘন কালো হয়ে এসেছে। আমি আবার চুপিসারে ফিরে এলাম। যখন ঢুকছি তখন দেখলাম অনেকেই উঠোনে দাঁড়িয়ে। আরে কি রে, কোথায় গিয়েছিলিস তুই? আমরা চিন্তায় পড়েছিলাম। এই আশেপাশে গিয়েছিলাম। গ্রামের পরিস্থিতি ভালো নয় ঠাকুর মশাই। তার মধ্যে যদি আপনার কিছু হয় তাহলে তো। হ্যাঁ, আমার কিছু হবে না শম্ভুনাথ বাবু, স্বয়ং ঈশ্বর আমায় রক্ষা করবে। সে যাই হোক, আজ রাতে আপনার সাথে একটু পরামর্শ আছে, থাকবেন। তখন রাত 8টা বাজে। বুঝতেই পারছো, গ্রামের রাত। ওখানে 8টা মানে রাত 12টার সমান। কাল যাত্রা হবে, তাই যাত্রা শিল্পীরা এসেছেন। তারা শম্ভুনাথ বাবুর বাড়িতেই থাকবে, তাই তাদের থাকার ব্যবস্থা করে তিনি আমার ঘরে এলেন, সঙ্গে দ্বিজোত্তম। মার্জনা করবেন, একটু বিলম্ব হলো। আসলে যাত্রা শিল্পীরা এসেছে তো, তাই আর কি। আরে না না, ওসব ঠিক আছে। বিপদে মানুষ তো মানুষকে দেখবে। আপনি বসুন। দেখুন শম্ভুবাবু, আমি যা জানতে পেরেছি তা খুবই মর্মান্তিক। তাছাড়া আপনার আশ্রয়দাতা আপনার উপরেই বান নিক্ষেপ করেছে। বলেন কি? কিন্তু কে সেই লোক? সূর্য। মাথায় বজ্রঘাত হলেও এতটা আশ্চর্য হতো না শম্ভুনাথ। সে চমকে আমার দিকে দেখল। তার মুখের ভাবে ভয় ও অবিশ্বাস্য দেখা দিল। কি বলছেন ঠাকুর মশাই? ঠিকই বলছি। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। গতকাল বেশ কিছু কথা শোনার পর আমি নিশ্চিত হয়েছি ওই পাপী ছাড়া আর কেউ না। ওই আপনাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। আরেকটা কথা, আপনার কোন ভাইজিকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, কিন্তু আমরা রাজি হইনি। তাই রাজি না হওয়ার কারণেই এত বড় সর্বনাশ করতে বসেছে। এবার আপনি আমাকে বলুন ব্যাপার কি? আপনার ভাইজি কে? এই তো বছরখানেক আগেকার কথা। আমার জ্যাঠার ছেলের নাম জগন্নাথ। সে থাকতো হরিশপুরে, কিন্তু কিন্তু তিনি আর বেঁচে নেই। গত বছর মারা গিয়েছেন। বছর দুয়েক আগে আমাদের বাড়ি আসেন তার একমাত্র মেয়ে জবাকে নিয়ে। জবার বয়স 17, রূপগুণে মা লক্ষ্মী। সূর্য হঠাৎই তাকে দেখে বিয়ের প্রস্তাব দেয় এবং ভয় দেখায়। আমরা জানতে পেরে ওকে মারধর করি। হতভাগা আমাদের শাসিয়ে দেয়। তারপর আর কিছু ঘটেনি। এখন দেখছি সে কথা আজও ভোলেনি সূর্য। আপনার দাদা মারা গেলেন কি করে? খুবই অদ্ভুত জানেন। পড়ে গিয়ে মৃত্যু। মুখ দিয়ে রক্ত পড়ছিল। আপনার দাদাকে মারা হয়েছে? আপনি কি করে জানলেন? আপনি কুশপুত্তলি মানে জানেন? হ্যাঁ, কুশপুত্তলি দাহ করা হয়। সেটাও ঠিক, কিন্তু কুশপুত্তলি দিয়ে মানুষের ক্ষতি করা যায়। সুস্থ মানুষকে যদি কায়দা করতে হয় তাহলে তার কুশপুত্তলি তৈরি করতে হয়। তারপর যার ক্ষতি করবে তার গায়ের লোম কিংবা পরনের কাপড় একটু সুতো নিয়ে সেটাতে বাঁধতে হয়। তারপর মাটি, জবা ফুল, সর্ষে দিয়ে পুজো করে 7 দিন পর ওই পুতুলকে কোথাও নিয়ে গিয়ে এবং যার সর্বনাশ করবে তার নাম উচ্চারণ করে ফেলে দিলেই তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। লোকজন কিছু বুঝতে পারবে না, অথচ কাজ হয়ে যাবে। এসব আবার হয়? নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনায় এসব সম্ভব।
না, সৎ পথে হয় না, তা অসৎ পথে হয়। তাহলে কি উপায়? উপায় তো আছে, কিন্তু আজ নয়। আমি কাল যজ্ঞের আয়োজন করব এবং কাল ওই শয়তান দুটোকে বধ করব। শেষ পর্যন্ত সূর্য আমার এত বড় সর্বনাশ করলো। ছি ছি, দুধ কলা দিয়ে কাল সর্প বসেছি। একদিন এক সময় খেতে পেত না, আমি আশ্রয় দিয়েছিলাম, আর আজ। আমাদের মানব জীবনের চাহিদা অনেক বড় শম্ভুনাথ বাবু, আর সেই চাহিদার জন্যই মানুষ খুন পর্যন্ত করতে পারে। লোভ বড় বিচিত্র জিনিস। আমাদের ভিটে ও তার আশেপাশে যা কিছু ঘটছে সব ওর জন্যই হচ্ছে। সবার সামনে ভালো সেজে থাকে আর লোকের সর্বনাশ করে। আপনি ওকে বধ করার ব্যবস্থা করুন, যা লাগে আমি দেব। সেই রাতে আরো কিছু আমার জন্য অপেক্ষা করেছিল, তা জানতাম না। সেদিন রাতে মধ্যরাত হবে, আমি প্রাকৃতিক প্রয়োজনে দালানে এসেছি। হঠাৎ দেখলাম কেউ যেন বাইরের উঠোনে বসে আছে। আমার একটু সন্দেহ হলো। তাছাড়া ঘুম থেকে উঠলে মাথাটা ঝিমঝিম করে, জানোই তো। আমি চোখ রোগড়ে সদর দরজার সামনে এলাম। দেখলাম কেউ যেন বসে, তার শরীরে সাদা কাপড় জড়ানো। বাইরে প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত। এই শীতের মধ্যে আবার কে বসে? আমি তাকে ডাক দিলাম। তারপর যা ঘটল তা অবিশ্বাস্য ছাড়া আর কিছু নয়। দেখলাম বসে থাকা ব্যক্তি মাথা থেকে সাদা কাপড় নামালো। ঠিক তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। যে বসেছিল তার শরীরটা সামনে রেখে শুধু মুন্ডুটা পেছনে ঘোরালো। দেখলাম তার মুখের ভয়ানক বিকৃতি। তার মুখটা কালো পিশাচের মতো, জিভটা বেরিয়ে এসেছে, একটা চোখ নেই, আর তার মুখের ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসছে। আমি বুঝলাম আমার হাঁটু কাঁপছে। চেতনা অবশ হয়ে যাচ্ছে আমার, তেলহীন প্রদীপের মতো। মনে হচ্ছে আমি আর তাকাতে পারছি না, মাথা ভো ভো করছে আমার। এমন সময় মধুসুন্দরী দেবীর ধ্যান করতে লাগলাম। কিছু সময় পরে লুটিয়ে পড়লাম মাটিতে। পরদিন যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বিছানায়। দেখলাম আমার বিছানার পাশে দ্বিজোত্তম, শম্ভুনাথ ও শম্ভুনাথের ছেলে শশাঙ্ক আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি দালানে অমনভাবে পড়েছিলেন কেন? শরীর খারাপ নাকি? কিছু হয়েছে তোর? আরে না, তেমন কিছুই না। ওই মাথা ঘুরে গিয়েছিল। আসলে সারাদিন এত ধকল, তাই আর কি। আমি ঠিক আছি। আমি গতকালের ঘটনাটা বললাম না, জানি বললে ভয় পাবে। গতকাল যা দেখেছি তা এখনো চোখের সামনে ভেসে ওঠে। পরে চা খেয়ে শরীরটা ঝরঝরে হয়ে গেল। বেলা থেকেই পুজোর আয়োজন শুরু করলাম। দুপুরের দিকে শম্ভুনাথ বাবুকে বললাম, আপনি এক কাজ করবেন, সন্ধ্যা হলে একটা জিনিস দেব, সেটা সূর্যের বাড়ির সামনে গিয়ে ফেলে আসবে। আমি জানি আজকেই সুযোগ, কারণ আজ অমাবস্যা। আজ যদি 2 আর 2 4 করতে না পারি তাহলে আর হবে না। বিকেলের মধ্যে সব আয়োজন করে ফেললাম। গতকাল বিকেল নাগাদ যে গাছের ডাল এনেছিলাম সেটাতে ভালো সুতো আর লাল সিঁদুর লাগিয়ে শম্ভু বাবুকে বললাম, যান এটা ওর বাড়ির সামনে ফেলে আসুন, শয়তানটা বাড়িতেই আছে, আর ফেরবার সময় থুতু ফেলবেন। শম্ভুনাথ মুখুজ্জে চুপিসারে কাজ হাসিল করলো। আমিও তৈরি হলাম সেই জঙ্গলে যাবার জন্য। অনেকে বাধা দিল, তাতে কোনো ফল হলো না। আমি একাই গেলাম সেখানে। বাড়ির চারপাশে গণ্ডি কেটে দিলাম এবং রওনা হওয়ার আগে বললাম, আমি গণ্ডি কেটে দিয়ে গেলাম, এর বাইরে কেউ আসবেন না। যতই ঝড় হোক, মহাপ্রলয় হোক, কেউ যদি বিপদে পড়ে ডাকে তাও আসবেন না, এমনকি আমি ডাকলেও না। শুধু রাতটা, সকালে আমি ফিরব, চিন্তা করবেন না। আর সূর্য ঘর থেকে বেরোতে পারবে না, শুধু সতর্ক থাকবেন। আমি চলি, দেরি হলে কাজ সমাপ্ত করা যাবে না। আমি অন্ধকারে হাতে একটা হ্যারিকেন নিয়ে পথ চলতে শুরু করলাম। সে এক রোমাঞ্চকর রহস্য। এসেছিলাম মেলা দেখতে, আর এখানে এসে বিপদের সম্মুখীন।
আমি গাত্রবন্ধন করে ধুতির কোচায় গিট বেঁধে জঙ্গলে প্রবেশ করলাম। উফ, কি ঘন কালো অন্ধকার, হাতে শুধু হ্যারিকেনের আলো। আমি মন্ত্র পড়ে জঙ্গলের ভেতরে সেই দোলামার ঘরের কাছে গেলাম। কাঁধের ঝোলাটা এক পাশে রেখে গোটা বাড়িটা চারপাশে গণ্ডি লাগালাম। এবার পুজোয় বসতে হবে। আমি পুজো শুরু করলাম। যজ্ঞের আগুন জ্বলে উঠল। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিচ্ছি। হঠাৎ কয়েক পাল শেয়াল এদিকে আসছিল। আমাকে দেখতে পেয়ে হুক্কা হুয়া ডাক ছেড়ে পালিয়ে গেল। যখন কাজ প্রায় সমাপ্ত তখন দোলামার ঘরটার সামনে নজর পড়ল। সেই আত্মা দাঁড়িয়ে, তার মুখে ক্রোধ, ঘৃণা, অভিব্যক্তি, যেন সামনে পেলেই আমাকে ছিঁড়ে ফালা ফালা করে দেবে। তবে আজ আর ভয় নেই, কারণ আজ তৈরি হয়ে এসেছি। যজ্ঞের আগুন চলছে, আগুনের ওপারে প্রেত মূর্তি আর এপারে আমি। সেই আত্মা বারবার চেষ্টা করলো আমার কাছে বাধা দেবার, কিন্তু তা হলো না। সে গণ্ডি ভেদ করে বেরোতে পারছে না। পরক্ষণেই ঝড় উঠল, শো শো করে বাতাস বইছে। কিছুক্ষণ পরে ঝড়ের দাপট বাড়ল। মাটিতে গাছের ডাল আছড়ে পড়ে কখনো শো শো বাতাস। আমি পুজো করে চলেছি। কিছু সময় পর কাজ সেরে উঠে দাঁড়ালাম। তখন সেই আত্মা ফুপাচ্ছে। আমি শেষবারের মতো চোখের আহুতি দিয়ে যজ্ঞ থেকে আঁত পোড়া একটা কাঠ তুলে ছুঁড়ে দিলাম, আর ঘটে গেল অলৌকিক ঘটনা। হাওয়ার দাপটে তার গায়ে আগুন লেগে গেল। ওদিকে জ্বলন্ত পিশাচ, আর এদিকে আমি সেই দৃশ্য চাক্ষুষ দেখছি। সে বাঁচার জন্য চেষ্টা করছে বটে, কিন্তু বাঁচতে পারছে না। কিছু সময় পরে সব শেষ। নাকে এলো একটা পোড়া গন্ধ, আর সঙ্গে সঙ্গে জাদু বলে ঝড় থেমে গেল। আবার শান্ত পরিবেশ। সেই আত্মা ধীরে ধীরে ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে আকাশে উবে গেছে। আমি ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। আরো কিছু কাজ বাকি ছিল, সেগুলো শেষ করে ফিরতে ফিরতে ভোর হয়ে গেল। সামনে নদী, তাই স্নান সেরে বাড়ি ফিরলাম। যখন ফিরলাম তখন বেশ আলো ফুটেছে। দেখলাম সবাই দাওয়ায় বসে, হয়তো আমার জন্যই অপেক্ষা করছে। আমি যেতেই সবাই যেন হাতে চাঁদ পেল। সবাই ঘিরে ধরল, গতকাল রাতে কি হয়েছে তা জানবার জন্য। আমি শুরু থেকে গোটাটা বর্ণনা দিলাম। সব শুনে শম্ভুনাথ মুখুজ্জে দুহাত জড়ো করে মাথায় ঠেকালো। হে ঈশ্বর! বেলার দিকে যখন গরম চায় চুমুক দিচ্ছি, গতকাল যা গেছে তার উপর গরম চায় চুমুক তৃপ্তি আলাদা। আমি আর দ্বিজোত্তম বসে আছি। এমন সময় একজন চাকর খবর দিল যে বাঁশ বাগানে নাকি কার মৃতদেহ পড়ে। আমার বুকটা ছাত করে উঠল। তবে কি বোধহয় আন্দাজ করতে পারছি কে মারা গেছে। খবরটা শুনে সবাই গেলাম। গিয়ে যা দেখলাম তাতে দিনের বেলায় গায়ে কাটা দিয়ে উঠল। নিজের কাজের জন্য কোনো পিশাচ বা দেবতা বশীকরণ করে নিজের কাজ উদ্ধার করা, আর সেই কাজ যদি সমাপ্ত না হয় তাহলে নির্ঘাত মৃত্যু। দেখলাম সূর্যের মৃতদেহ। মুন্ডুটা পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে, চোখের মণি বাইরে বেরিয়ে এসেছে। সে এক নারকীয় দৃশ্য। দ্বিজোত্তম ভয় পেয়ে বলল, কি সর্বনাশ! কি নৃশংস হত্যা করেছে! এটা তো হওয়ারই ছিল, পাপীর সাজা হয়েছে। আমি মৃত্যু দেখেছি ঠাকুরমশাই, কিন্তু এমন মর্মান্তিক মৃত্যু কখনো দেখিনি। আমি কখনো দেখিনি। আমি তো বললাম, পৃথিবীতে পাপ পুণ্যের বিচার আজও হয়। নিজের কাজ উদ্ধার করতে নিজের রক্ত দিয়ে আত্মাকে জাগানো ও তাকে বশীকরণ করা মোটেও উচিত নয়, কারণ কাজ যদি সফল না হয় তাহলে বিপরীত অনাহত হতে পারে। দেখলেন তো কি চরম সর্বনাশ হলো। তাছাড়া টোনা করে টুকটাক করে কারোর ক্ষতি করা ঠিক নয়, ওসব বড় খারাপ জিনিস। আমরা আরো কিছু সময় থেকে চলে এলাম। পরে তার মৃতদেহ ডোম দিয়ে সৎকার করা হয়েছিল।
তবে আমার কাজ শেষ, এবার বিদায় নেওয়ার পালা। আজ মেলাও নাকি শেষ হয়ে যাবে, তাই বিশেষ যাত্রার আয়োজন করা হয়েছে। যাক, আজকের দিনটা থেকে কাল রওনা দেব। সেদিনটা কোনো রকমে কেটেই গেল। পরদিন যখন বিদায় নেব তখন কেউ ছাড়তে চায় না। আসবার সময় শম্ভুনাথ বলল, জানি ধরে রাখতে পারবো না, কিন্তু আপনি যা করলেন তা অসাধ্য সাধন। জানি কোনো ঋণ শোধ করবার নয়। না না, এভাবে বলবেন না। আমার কাজ তো বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। গুরুর আদেশ ছিল দর্শনার্থী বিপদে পড়লে তাকে এগিয়ে গিয়ে সাহায্য করা। আমরা দুপুরে আহার করে আমি ও দ্বিজোত্তম রওনা দিলাম কলকাতায়। তবে আসবার সময় কষ্ট হচ্ছিল। এদের এত ভালোবাসা, এত সুন্দর গ্রাম, গ্রামের মেলা, সব যেন শেষ হয়ে গেল তাড়াতাড়ি। বিদায় জানালাম নন্দীপুর গ্রামকে। গল্প শুনতে শুনতে একেবারে ঠান্ডায় জমে গেছি। বাইরে কুয়াশা জমতে শুরু করেছে। তারানাথকে জিজ্ঞেস করলাম, তারপর আর কিছু হয়নি? না, আর কিছু হয়নি। তবে মাঝে মাঝে যেতাম সময় পেলে। বেশ গল্প। এমন শীত আর তার উপর জমাটি এরকম গল্প যে পেয়ে যাব তা কিন্তু ভাবিনি ঠাকুরমশাই। তারানাথ তান্ত্রিক সবে সিগারেট ধরিয়েছে। বড় বড় চোখ করে কিশোরীর দিকে তাকিয়ে রইল। বেগতিক দেখে বললাম, চলো কিশোরী, দেরি হয়ে যাচ্ছে। আমরা বাইরে বেরিয়ে রাজপথে পা দিলাম। নির্জন জনপথ। রাত 9টা বাজে। আমরা দুজন দুখানা সিগারেট ধরিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন তরুণ অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিক ও নন্দীপুরের পিশাচ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে সৌরভ, অভিক, পার্থ সারথী, দেবজিৎ, দীপ্তিমান, পার্থ অরণ্যদেব, সুজয় এবং প্রিয়। গল্পের আবহতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে আকাশ। গল্পটি আপনাদের কেমন লাগলো আজকের জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। এবং আমাদের এই গল্পগুলো শুনতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন বঙ্গকথা।